সচিবালয়ের অগ্নিকাণ্ড নাশকতা কিনা তা জানা যাবে তদন্তের পর বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তদন্ত কমিটিকে ৩ দিন সময় দিয়েছে সরকার। সরু প্রবেশ পথ ও বদ্ধ রুমের কারণে আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় বলছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্র ও পরিকল্পিত দাবি সমন্বয়কদের। নিরপেক্ষ তদন্তে বিডিআর হত্যার রহস্য উন্মোচন করা হবে জানালেন কমিশন প্রধান। জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার ঘোষণা। এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টায় লিপ্ত অভিযোগ বিএনপির। জুলাই বিপ্লবের আত্মত্যাগ বিফলে যাওয়ার আশঙ্কা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা টিঙ্কু। বিস্তারিত। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর বোঝা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঘটনা তদন্তে গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের 7 সদস্যের তদন্ত কমিটি। কমিটিকে 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এর আগে প্রায় 6 ঘন্টার চেষ্টায় সচিবালয়ের আগুন নেভায় ফায়ার সার্ভিস। উষা ফেরদৌস ও নাসিমুল বাড়ি সৌরভকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। বুধবার মধ্যরাতের পর আগুন লাগে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে। সূত্রপাত হয় 7 নম্বর ভবনের 6ষ্ঠ তলায়। আগুন ছড়িয়ে পড়ে আরও 3 ফ্লোর পর্যন্ত। সচিবালয়ের 7 নম্বর ভবনটিতে আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান, অর্থ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ। আগুন নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। নেভাতে গিয়ে ট্রাক চাপায় সোহানুজ্জামান নয়ন নামে এক ফায়ার ফাইটার নিহত হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার সকাল 9টার দিকে সচিবালয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অগ্নিকাণ্ড তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি করার কথা জানান তিনি। 8:05-এ আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। ঘটনাস্থল পরিদর্শন করেন অন্যান্য উপদেষ্টা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। স্বাভাবিক ঘটনা আমাদের কাছে মনে হয়নি, বিশেষ করে আপনার ফ্লোরের একাধিক জায়গা থেকে আগুন যে লেগেছে সেটা দেখা যাচ্ছে। কেন একটা নির্দিষ্ট জায়গায় 5 তলা থেকে উপরের দিকে এই ধরনের ঘটনা ঘটলো, এটা সবাই আজকে আশঙ্কা প্রকাশ করছে যে এর পেছনে কারো কোনো খারাপ উদ্দেশ্য আছে কিনা। আমি দেখেছি সেই উপরের জায়গাগুলোতে করিডোরে অনেক ক্ষতি হয়েছে, অনেক অফিস ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের পর সচিবালয়ের 4 নম্বর গেট ছাড়া সবগুলো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে দিনভর বন্ধ থাকে সব ধরনের দাপ্তরিক কাজ। এদিকে আগুন নিয়ন্ত্রণের পর কাজে যোগ দিতে সকাল থেকে সচিবালয়ের বাইরে ভিড় করেন হাজারো কর্মকর্তা কর্মচারী। তাদের প্রবেশের জন্য একটি মাত্র গেট খোলা রাখা হয়। সচিবালয়ের অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের কমিটিকে আগামী 3 দিনের মধ্যেই প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা। আজকে একটি জরুরি সভা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে একটি অনেক উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছে। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এই ঘটনায় সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত রিপোর্ট চায় অন্তর্বর্তী সরকার। সরকার এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সচিবালয় থেকে কিছুক্ষণ আগে সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। চলুন দেখে আসি।
এই মুহূর্তে আমি সচিবালয়ের সামনে অবস্থান করছি এবং আপনারা জানেন যে বুধবার দিবাগত রাত 1:54 কিন্তু এখানে আগুন লাগে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট তারা কিন্তু 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বর্তমানে সচিবালয়ে কিন্তু উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কিন্তু সচিবালয়ের 7 নম্বর ভবনের সামনে অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু একটি চেকপোস্টের মতো রয়েছে, অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু ভিতরে যাচ্ছেন, রাজনৈতিক দলের অনেকে রয়েছেন যারা ভিতরে যাচ্ছেন, ঘটনাস্থল পরিদর্শন করছেন। সেই ক্ষেত্রে কিন্তু সিকিউরিটি যে পারপাস রয়েছে সেটি কিন্তু তারা কমপ্লিট করে তারপরেই কিন্তু তারা ভিতরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের 7 নম্বর ভবনের সামনে যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু কোনো ধরনের বাধা নেই, বরং রাস্তার যান চলাচল সেটি কিন্তু আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু সকাল থেকে অবস্থান করছে এবং এখনও কিন্তু গণমাধ্যম কর্মীরা তাদের যে তথ্য সরবরাহের যে কাজটি তারা কিন্তু সেটি করে যাচ্ছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং উৎসুক জনতা, যেটা আমরা বলছিলাম যে সকালের দিকে কিন্তু উৎসুক জনতার ব্যাপক ভিড় ছিল, সেই উৎসুক জনতার ভিড়ও কিন্তু আমরা দেখতে পাই বর্তমানে কিন্তু নেই। এছাড়া আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু আসছেন, ঘটনাস্থল পরিদর্শন করছেন। আমরা জানি যে আগুন লাগার পরবর্তী সকালে কিন্তু আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এসেছেন, তিনি এসে এটি নাশকতা কিনা এই বিষয়ে কিন্তু তিনি তদন্ত কমিটি গঠন করার কথা বলেছিলেন। তার পরবর্তীতে আমরা দেখেছি যে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়, সেখানে মন্ত্রী পরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব তাকে কিন্তু প্রধান করে কিন্তু সেখানে কমিটি গঠন করা হয়েছে। এরপরে আমরা যেটি দেখেছি যে সেই কমিটির প্রধান কিন্তু খালেদ রহিমকে করা হয়েছে, আমরা যে কথাটি বলছিলাম। এরপর যেটি আমরা দেখছি যে পরবর্তীতে উপদেষ্টা আসিফ যিনি উত্তরবঙ্গ সফরে ছিলেন, সেই সফরটি কিন্তু সংক্ষিপ্ত করে তিনি কিন্তু 12টার দিকে এসেছিলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন, কারণ তার কিন্তু মন্ত্রণালয়ের অধিকাংশ অফিসে অর্থাৎ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যদি আমরা বলি যে তারপরে হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, এরকম গুরুত্বপূর্ণ অফিস যেটা দায়িত্বে তিনি রয়েছেন, সেই অফিসগুলো কিন্তু পুড়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। বিষণ্ণ মনে তাকে আমরা দেখতে পেয়েছিলাম। তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কিন্তু কোনো কথা বলেননি। সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণের সময় লেগেছে 6 ঘন্টারও বেশি। সরু প্রবেশ পথ এবং রুমের দরজা জানলা বন্ধ থাকায় বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। আর প্রশাসনিক কেন্দ্রবিন্দুর এই অগ্নিকাণ্ডে পতিত সরকারের আমলাদের ষড়যন্ত্র দেখছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এছাড়া ফেসবুক পোস্টে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে। সুরাইয়া মুন্নির প্রতিবেদন। সচিবালয়ের প্রধান গেট দিয়ে ঢুকলে প্রথমেই পড়ে 7 নম্বর ভবন। বুধবার দিবাগত রাত 1:50 ভবনটিতে আগুন লাগে। নিয়ন্ত্রণ হয় সকাল 8টার পর। সচিবালয় থেকে গাড়িতে মিনিট 2 দূরত্বে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়। আগুনের খবর পেয়ে পৌঁছাতে সামান্যই সময় লেগেছে। তবে চ্যালেঞ্জ দেখা দিয়েছে দুটি টার্নটেবল লেডার প্রবেশ করানো নিয়ে, কারণ সচিবালয়ের গেটগুলো সরু। মন্ত্রণালয়গুলোতে কাঠ দিয়ে সৌন্দর্যবর্ধনের কাজ করায় দ্রুত আগুন ছড়িয়েছে। এছাড়া প্রতিটি রুমই ছিল বন্ধ। দরজা জানালা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। আমাদের এই পর্যন্ত এখানে প্রায় 211 জনের একটা জনবল নিয়োজিত হয়েছে। প্রশাসনিক সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু যেখানে, সেরকম জায়গায় অগ্নিকাণ্ড এবং পরবর্তীতে নেভানোর ক্ষেত্রে এত সময় লেগে যাওয়ায় হতাশার কথা জানান প্রত্যক্ষদর্শীরা। ফায়ার সার্ভিসের কাজ হচ্ছে তারা সবসময় থাকবে, যে কোনো জায়গা থেকে কল আসবে নাকি এরকম ভাবে বলবে জয় বাংলার মতো ওখানে আগুন লাগবে তোমরা আগে আসো। না, শর্ট সার্কিট এটা করে না, এটা কোনো পরিকল্পনা আছে, এটা পরিকল্পিতভাবে কোনো আগুনটা লাগাই দিছে। 7 নম্বর ভবনের 6 থেকে 9 তলা পর্যন্ত আগুনের বিস্তৃতি হয়। এর মধ্যে রয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। খবর পেয়ে নীলফামারী থেকে ছুটে এসে বিষণ্ণ মনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেন তিনি। এর আগে ফেসবুক পোস্টে তিনি বলেন, এটি অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র। আগুনের ঘটনায় জড়িতরা ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালরা বিভিন্ন অপকর্মের ফাইল আগুনে পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বলেন, আমলাতন্ত্র ও প্রশাসনে ঘাপটি মেরে থাকাদের শেকড় উপড়ে ফেলতে হবে।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোষদের বিষয়ে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানো ঠিক হবে না জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এক ফেসবুক পোস্টে তিনি সতর্ক করে বলেন, এই উদারতার পরিণাম জাতিকে অনন্তকাল ভোগাবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনাটি ষড়যন্ত্র ও পরিকল্পিত বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, শেখ হাসিনার অপকর্মের ফাইলগুলো নিয়ে বিচারের তদন্ত কাজ শুরু করায় পরিকল্পিতভাবেই সচিবালয়ে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এবং এটার ধরন যেমন, অবস্থান যেমন, এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনাবশত কোনো আগুন হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি একদম ষড়যন্ত্র করে, প্ল্যান করে এই আগুনটি লাগানো হয়েছে। শেখ হাসিনার সময়ে যারা বিভিন্ন দালাল ছিল, বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো, এই ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে। নিরপেক্ষ তদন্ত ও দালিলিক প্রমাণের ভিত্তিতে বিডিআর হত্যাযজ্ঞে জড়িত দেশি বিদেশি চক্রকে চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম. ফজলুর রহমান। গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোর গভীর ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়া যাবে বলে মনে করেন তিনি। সকালে পিলখানার 5 বিজিবি সম্মেলন কক্ষে প্রথম বৈঠক শেষে এসব কথা বলেন কমিশন চেয়ারম্যান। আরও জানাচ্ছেন এস.ইউ. সেলিম। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ইতিহাসের নির্মম ও নৃশংসতম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেদিন বিডিআর বিদ্রোহ নাম দিয়ে পরিকল্পিতভাবে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর প্রায় 1.5 যুগ ধরে এ হত্যাকাণ্ড তদন্তের নামে আসল অপরাধী ও হোতাদের আড়াল করে বিচারের প্রহসন চলেছে। জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এ হত্যাকাণ্ড পুনঃতদন্তের দাবি জানায় ভুক্তভোগী স্বজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে 24 ডিসেম্বর আদালতের নির্দেশে বিডিআর বিদ্রোহের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও অপরাধীদের চিহ্নিত করতে একটি স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠন করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে পিলখানায় 5 বিজিবি ঢাকা ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান বিডিআরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম. ফজলুর রহমান বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে জড়িত দেশি বিদেশি সকল অপরাধীকে চিহ্নিত করা হবে। আমাদের বিবেচনা, প্রজ্ঞা, এটার উপর নির্ভর করে নিরপেক্ষভাবে আমরা এই তদন্ত যে সময় আমাদেরকে দেওয়া হয়েছে তার ভিতরেই সম্পন্ন করবার আমরা ঐকান্তিক চেষ্টা করব। বিচারের পর এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের বিষয়টি গ্রহণযোগ্য করতে দেশি বিদেশি আইনজ্ঞদের কমিটিতে অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি। একই সঙ্গে ঘটনায় জড়িত কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন কমিশন প্রধান। অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন যেন এই প্রশ্ন না ওঠে যে আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারিনি। কমিশনের প্রতিটি কাজ ও পদক্ষেপ অত্যন্ত স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়া করা হবে জানিয়ে এ কাজে সরকার, গণমাধ্যম ও দেশবাসীর সহায়তাও কামনা করেন তিনি। আমরা আশা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্র গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে জুলাই বিপ্লবের আত্মত্যাগ বিফলে যাবে বলে মনে করেন তিনি। এদিকে ভোটাধিকার ফিরিয়ে আনার মাধ্যমে কেবল জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন রুনেসা আয়োজিত রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদের ভূমিকা নিয়ে ডিআরইউতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এতে যোগ দিয়ে রুহুল কবির রিজভী বলেন, ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। দেশটিতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়েও প্রশ্ন তুলেন তিনি। গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষজনকে বলছে যে অমুক অমুক লোকের সাথে আপনারা যোগাযোগ করুন। এটা তো করতে পারে না। এর জন্য তো এত আত্মদান, যে বিএনপিকে ভাঙার, গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করার সেই ধরনেরই আরেকটি ক্ষুদ্র প্রচেষ্টা অত্যন্ত ক্ষীণ আকারে। এ সময় জনগণের সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বেগম খালেদা জিয়াকে আপনার খাদ্যের শিক্ষার বিনিময়ে খাদ্য কিংবা ফ্রি লেখাপড়ার ব্যবস্থা এবং উপবৃত্তি চালু করেছিলেন। এরকম মেয়েদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত এরকম একটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেওয়ার পরে সমালোচনা করেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে জয়নুল আবদিন ফারুক বলেন, ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে সচিবালয়ের মতো জায়গা থেকে ফেসিবাদের দোসরদের বের করে দিতে হবে। এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না? যারা আমার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে তাদের সহচরেরা বারবার বলার পরেও কেন সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা এখনো বহাল আছে? পতিত হাসিনাকে ফিরিয়ে আনতে এখনো চক্রান্ত চলছে বলেও জানান বিএনপির এই নেতা। শেখ হাসিনার 16 বছরের ইতিহাস আজকে ইতিহাসের পাতায় লেখার সুযোগ পায়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশের তরুণ প্রজন্ম ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের যে স্বপ্ন দেখেছে তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে খুলনার পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে সমাবেশে তিনি এই আহ্বান জানান। জামায়াত আমির বলেন, শেখ হাসিনা দেশ থেকে চলে গেলেও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক সহ অনেকেই উপস্থিত ছিলেন। দেশের মানুষ মুখ খুলে দিয়ে ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর, সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না। আমরা কারো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা পছন্দ করি না, আমাদের ব্যাপারেও কেউ হস্তক্ষেপ করুক তাও আমরা চাই না। দেশের বাইরের খবর। সিরিয়ার টাওয়ার্স এলাকায় এক অতর্কিত হামলায় পুলিশ বাহিনীর 14 জন নিহত ও আরও 10 সদস্য আহত হয়েছে। সিরিয়া ও ইরাকে 21 কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি করেছে তুরস্ক। অন্যদিকে আফ্রিকার দেশ মোজাম্বিকের এক কারাগারে দাঙ্গায় 33 বন্দী নিহত ও আরও 1,500 আসামি পালিয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 5 সাংবাদিক সহ 23 ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ বলছে, যুদ্ধবিগ্রহ সহ নানা সংকটে 2025 সালে প্রায় 12 কোটি মানুষ খাদ্য সংকটে ভুগবে। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। সিরিয়ায় এক অতর্কিত হামলায় দেশটির পুলিশ বাহিনীর 14 জন নিহত ও আরও 10 সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির টার্টাউস এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। এটি ক্ষমতাচ্যুত আসাদ সরকারের অনুগতদের কাজ বলে দাবি করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। এদিকে ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে 21 কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি করেছে তুরস্ক। আফ্রিকার দেশ মোজাম্বিকের একটি কারাগারে দাঙ্গায় 33 বন্দী নিহত ও আরো 15 জন আহত হয়েছে। এছাড়া কারাগার থেকে 1,500-এরও বেশি বন্দী পালিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার দেশটির রাজধানী মাপুতোতে এই ঘটনা ঘটে, যদিও দেড়শো বন্দীকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলি বর্বরতায় গাজায় 5 সাংবাদিক সহ 23 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 45,400-তে উন্নীত হয়েছে প্রাণহানি। অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বেশি। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে এখনও 10,000-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ইউক্রেনে 24 ঘন্টায় কমপক্ষে 70টি ক্ষেপণাস্ত্র ও শখানেক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় মূল টার্গেট ছিল বিদ্যুৎ কেন্দ্র ও অস্ত্র ঘাঁটি। ক্রিসমাসের দিনে এই হামলাকে অমানবিক আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। 2025 সালে প্রায় 12 কোটি মানুষ খাবার সংকটে ভুগবে বলে জানিয়েছে জাতিসংঘ। তথ্য মতে 2025 সালে 30 কোটি 70 লাখ ক্ষুধার্ত মানুষের মধ্যে 11 কোটি 70 লাখ মানুষের কাছে খাবার পৌঁছানো সম্ভব হবে না। 2024 সালে জাতিসংঘ মানবিক সাহায্যের জন্য 4,960 কোটি টাকা সংগ্রহের চেষ্টা করলেও মাত্র 46% তহবিল সংগ্রহ করতে পেরেছে তারা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। বিপিএল সামনে রেখে সবার আগে প্রস্তুতি শুরু করেছে ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংস। প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা 11টা থেকে ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের প্রথম অনুশীলন করে। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বিপিএল খেলতে না পারায় হতাশার কথা জানান ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। একই মাঠে দুপুরে অনুশীলন করেছে চিটাগং কিংস। আগামী 2 জানুয়ারি বিপিএল এর চলতি আসরের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। না থাকাটা তো অবশ্যই আমাদের সবার জন্যই একটা, সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে এটাও সত্যি কথা, বাট অ্যাজ লং অ্যাজ সাকিব ইজ প্লেইং দ্য গেম অ্যান্ড বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য। The 2020 cricket can be unpredictable. Some teams look great on paper, some teams look less on paper, but it doesn't always work that way. And look, we'll do the best we can. There's 12 matches, 6 weeks. It's a long tournament, so to be honest, keeping the players fresh, mentally, physically, is so important. শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। সচিবালয়ের অগ্নিকাণ্ড নাশকতা কিনা জানা যাবে তদন্তের পর, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তদন্ত কমিটিকে 3 দিন সময় দিয়েছে সরকার। সরু প্রবেশপথ ও বদ্ধ রুমের কারণে আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময়, বলছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্র ও পরিকল্পিত, দাবি সমন্বয়কদের। নিরপেক্ষ তদন্তে বিডিআর হত্যার রহস্য উন্মোচন করা হবে, জানালেন কমিশন প্রধান। জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার ঘোষণা। এবং রাষ্ট্র গোয়েন্দা সংস্থা নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টায় লিপ্ত, অভিযোগ বিএনপির। জুলাই বিপ্লবের আত্মত্যাগ বিফলে যাওয়ার আশঙ্কা। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।